আজকের গন্তব্যটা একটু অন্যরকম। এই যে নদীটা দেখছো, এই নদী কিন্তু বয়ে চলছে হাজারো বছরের ইতিহাস এবং শত শত বছর ধরে মাটির নিচেই চাপা পড়ে আছে এই রকম অজানা কিছু কথা, যা আমাদের কলকাতার বুকের খুব কাছেই অবস্থিত। ওকে, তো নমস্কার সবাইকে, স্বাগত আমার আর একটা নতুন ব্লগে। তবে এই ব্লগটা যেটা হতে চলেছে, ঠিক আছে, এটা মানে সাহিত্যিক যারা প্রেমী ও বাংলাকে যারা ভালোবাসে, ঠিক আছে, সেই তাদের কাছে এটা খুবই একটা ভালো লাগার বা কিছু পুরনো দিনে ফিরে যাওয়ার মতো মুহূর্ত হতে চলেছে। কোথায় যাচ্ছি এবং কি আছে সেইখানে সমস্ত কিছু জানতে পারবে ক্রমশ ধীরে ধীরে। এখন আমি কিছু বলছি না, তবে এটা খুব লং জার্নি না, বা খুব শর্ট জার্নিও না। মানে আমাদের এত শহরের কাছেই এত সুন্দর এই জায়গাটায় রয়েছে, অনেকে হয়তো জানে না। তো আজকে সেই জায়গাটাই এক্সপ্লোর করে দেখাবো এবং সেই জায়গায় কি বিশেষত্ব এবং কি কি রয়েছে, ঠিক আছে, পুরনো আমি যে ইতিহাস বা বাংলার যে প্রেমের কথাটা বলছি, কি কি রয়েছে সমস্ত কিছু সেগুলো দেখাবো। তো আমাদের যেতে মোটামুটি অ্যারাউন্ড 1 ঘন্টা মতো লাগবে, ঠিক আছে। বালিতে আছে আমি এই মুহূর্তে, বালি থেকে ওখানে যেতে মোটামুটি 1 ঘন্টা মতো লাগবে, যে ডেস্টিনেশনসটা রয়েছে। তো চলো, যেতে যেতে ওখানে দৃশ্যগুলো দেখিয়ে দেবো এবং ওখানে পৌঁছে দেখাবো যে কী রয়েছে, মাহাত্ম্যটা ওখানের। এবং খুব ভালো একটা এটা ব্লগ হতে চলেছে। আমিও যে এই জায়গাটা সাক্ষী থাকবো, সেটা আমার খুব ভালো লাগছে ভেবে। সেরা লাগে স্পেসিফিক্যালি এই ফুলটা, মানে খুব লাগে না এই জায়গাটা, অসাধারণ লাগে। দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ঘন্টা খানেকের পুরো জ্যাম, ঠিক আছে। মেনলি আজকে আমাদের সিঙ্গুরে মোদিজি এসছে, তো সেই কারণে এই রোডটা একদম সোজা গিয়ে মিশছে দিল্লি রোডে, বাঁদিক টার্ন নিতে হয়। তো ওই যে এই জায়গাটায় পুরো জ্যাম, এটা মনে হয় মানে 12টা-1টার দিক করে থেকে লেগেই রয়েছে এই জ্যামটা, কারণ বিশাল বড় একটা জ্যাম। সামনের দিকে আরও রয়েছে, পরে অন করলাম, বাট এই জ্যামটা মানে বিশাল বড় একটা জ্যাম লেগেছে। তো এটা হচ্ছে ধুলাগড়ের টোল গেট, ধুলাগড় টোল প্লাজা। এটা পার করে আমাদেরকে আর 40 মিনিট মতো খুব জোর ড্রাইভ করতে হবে, 22-40 মিনিট হবে সেই ডেস্টিনেশনে। তো আমরা হাইওয়ে ছেড়ে এখন দিল্লি রাস্তায় এইখান দিয়ে ডান দিক হয়েছে, ডান দিক সোজা হাইওয়ে দিয়ে তোমাকে নামতে হবে, ঠিক আছে। হাইওয়ে দিয়ে নেবে মাটিতে নামবে, মাটিতে কাটা উঠতে হবে, আর মাটিতে রোড সাইড হবে, এই রোডটা ধরে দেউলটি অটো স্ট্যান্ড, ওটা হচ্ছে দেউলটি অটো স্ট্যান্ড, এই যে লেখা আছে দেউলটি। আশা করি অনেকে গেস করতে পারছে যে কোথায় যাচ্ছি, ঠিক আছে। যদি গেস না করতে পারো তো তারা ওয়েট করো, যারা গেস করে তারা যদি জায়গাটা সুন্দরভাবে কানেক্ট করতে পারো যে কোথায় যাচ্ছে, কি আছে মেবি দেউলটিতে। যারা আশেপাশে জানো তারা তো খুবই ভালো, কমেন্ট করে দাও। যারা জানে না তারা একটু ওয়েট করো, দেখতে হবে কি আছে। কেন? ওকে, তো আমরা চলে এসেছি আমাদের মেন লোকেশানে, ঠিক আছে। পেছনে যে এটা দেখতে পাচ্ছ,
হয়তো ক্লিয়ার এখনও ভিউ নয়, কিন্তু আমি ঢুকবো এবং ঢোকার পর আমি দেখিয়ে দেবো ভেতরে কি আছে মেনলি। এই যে জায়গাটা, ঠিক আছে, এই জায়গাটা মানে শত শত বছর ধরে একটা ইতিহাস বয়ে চলছে, ঠিক আছে। এর মধ্যে অনেক ইতিহাস রয়েছে এবং এটা যার বাড়ি বা জেনার বাড়ি বলতে পারো, তার হচ্ছে বাংলা সাহিত্যের যতজন আমাদের মানে নামকরা রয়েছে, যেমন শুরুতেই যদি আমি বলি রবি ঠাকুর, এবং তার পরের স্থানেই কিন্তু ওই নামটা উঠে আসে, সেই নামটা হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। তো সেই শরৎচন্দ্র চট্টোপাধ্যায়েরই বাড়ি হচ্ছে এইটা। এখানে উনি ছিলেন, বেশ কয়েক বছর ছিলেন, ঠিক আছে। কিছু বছর এখানে ছিলেন। এখানে থেকে উনি অনেক গল্প উপন্যাস অনেক কিছুই লিখেছেন এখানে, ঠিক আছে। এখানে অনেক গল্প উপন্যাস উনি লিখেছিলেন। ঠিক এই জায়গাটাতেই তখন দেখাচ্ছে একবার চারপাশটা, ঠিক এই যে চারপাশটা দেখাচ্ছি, এই জায়গাটা করে ঠিক তখন নদীটা থাকতো। ওই দূরে এখন রয়েছে রূপনারায়ণ নদী, সেই নদী কিন্তু এই সামনেটায় থাকতো, হয়তো এই জায়গাগুলোতেও ছিল। মানে তুমি জাস্ট ভিউটা বুঝতে পারছো, প্রাইম ভিউ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কাছে, ওনার কাছে মানে একটা প্রাইম ভিউ ছিল। এই হচ্ছে ওনার বাড়িটা মেনলি। আর খুব সম্ভবত তখনকার দিনে তো আর এগুলো ছিল না, তখন এই জায়গাটায় নদীটা ছিল। মানে এই জানলার ধার ধরিয়ে বসে এই নদী দেখতে দেখতে উনি কিন্তু এখানে অনেক রকম গল্প উপন্যাস লিখে গেছেন। তো এটা হচ্ছে মেনলি দেউলটি। এই লোকেশনটা হচ্ছে দেউলটিতে, কলকাতা থেকে বেশ কিছু দূর। তোমরা যদি একদিনের ছুটি কাটাতে চাও তো সেই ক্ষেত্রে তোমরা এই জায়গাটায় ঘুরে যেতেই পারো। যদি তুমি বাংলা প্রেমী বা সাহিত্যপ্রেমী হয়ে থাকো তাহলে কিন্তু তুমি এই জায়গাটাকে অনেকভাবে অনুভব করতে পারবে। এর সুভাষচন্দ্র বসু বলুন বা রবীন্দ্রনাথ ঠাকুরের বলুন, একটা কিন্তু আলাদাই সম্পর্ক ছিল। তো সেই সম্পর্কের জন্য এখানে বেশ কিছু বছর যখন ছিল, তো সেখানে কিন্তু আড্ডা দেওয়ার জন্য ওনারাও এসেছিলেন। মানে বুঝতে পারছি এই জায়গাটার কতটা মানে কি পরিমাণ এই জায়গাটা ইতিহাস বইছে, এবং শত শত বছর ধরে একইভাবে এই যে বাড়িটা রয়ে গেছে, যারা মেনটেনেন্স করছে এখন, তাদেরকে হ্যাটস অফ, যে এত সুন্দরভাবে এই জায়গাটা মেনটেন করার জন্যই কিন্তু আজ আমরা এই জায়গাতে আসতে পেরেছি এবং এই জায়গাটা সাক্ষী থাকতে পারলাম। এই জায়গাগুলো যদি তুমি না ঘোরো একটা ট্রাভেলার হয়ে, তুমি তাহলে অনেক বড় কিছুই মিস করো, ঠিক আছে। গাড়ি নিয়ে বেরালাম, এদিক ওদিক এমনি ঘুরলাম, সেটা কিন্তু নয়। তুমি যদি একটা পারফেক্ট লোকেশনে এসে সেই জায়গাটার ব্যাপারে জানো, সেই জায়গাটার সাথে সাক্ষী থাকো, ঠিক আছে, সেটা কিন্তু মানে একটা বিশাল ব্যাপার। সোম থেকে শুক্রবার আসার চেষ্টা করো 4টে থেকে 6টার মধ্যে, তখন কিন্তু আমার মনে হয় যে এই জায়গাটায় অনেকটাই খালি পাবে শনিবার এবং রবিবারের তুলনায়, ঠিক আছে। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কিন্তু একটা পশুপ্রেমী থাকায় ওনার কিন্তু একটা পশুর আলাদা রুম ছিল। আমি জানি না এইখানে সেটা আছে কি না, বা সেই ঘরটা আমরা দেখতে পাবো কি না, বাট ওটাও কিন্তু থাকতে পারে বলতে পারি। ওকে, সো আমি এখন দাঁড়িয়ে রয়েছি আমাদের সাহিত্যিক হিরো, এক কথায় বলা যেতে পারে, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ির উঠানে বা দালানে বলতে পারো। এটাই হচ্ছে সেই পুরো ডেসক্রাইবটা করা রয়েছে যেটা আমি বাইরে বলছিলাম। এই যে 1926 থেকে 1938 পর্যন্ত শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এই বাড়িটাতে ছিলেন, এবং এখানে এনার লেখা একটা বিখ্যাত যে উপন্যাস সেটা হচ্ছে কিন্তু এই বিপ্রদাস। এছাড়াও আরও অনেক জনপ্রিয় ছোট গল্প উপন্যাস এগুলো এখানে তিনি রচয়িতা করেছিলেন। এবং স্বাধীনতা সংগ্রামের সময়ও, যেটা আমি বলছিলাম, বিপ্লবীদের কিন্তু এখানে আনাগোনা ছিল। একটি গুরুত্বপূর্ণ আশ্রয় হয়ে উঠেছিল এই আবাসক, ঠিক আছে। এখানে পুরো সেটা লেখা রয়েছে, তোমাদের সামনে সেটা তুলে ধরলাম। এই ঘরটা হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় লেখালেখির ঘর, এবং এই যে দু সাইডে দুটো জানলা দেখছো, এই জানলার সামনে দিয়ে তখন কিন্তু বয়ে যেত রূপনারায়ণ নদীর স্রোত, এবং এখানে বসেই তিনি সমস্ত ছোট গল্প এবং উপন্যাস সৃষ্টি করেছেন। এই ঘরটা হয়তো ওনার বসার ঘর ছিল এবং আরাম কেদারা যেটাকে বলা হয়
সেই আরামের ঘর হয়তো এইটাই ছিল, বা বিশ্রাম ঘর ছিল। কারণ এখানে হুক্কো বা তামাকের সেই পাইপ এবং ওনার কিছু ছবি, ওনার চেয়ার, বসার খাট, সমস্ত কিছু এখানে ছিল। তোমরা জাস্ট দেখো। এটা হচ্ছে ঠাকুরঘর ছিল এবং এটা হচ্ছে সিংহাসন, এবং ওখানে একটা রাধাকৃষ্ণের মূর্তি আছে। রাধে রাধে। বাইরে থেকে ঠিক একটু সামনে এগিয়ে গিয়ে এই ফাঁকা দালানটা তুমি দেখতে পাবে। ফাঁকা দালানের এই দিকের ঘরগুলো হচ্ছে এইখানটায় খুব সম্ভবত একটা সেই ধান রাখার জায়গা ছিল, ধানের গোলা, এবং এখানটা বাগান মতো ছিল। তারপরে এখান থেকে সোজা উঠে আসবে উপরে দোতলায়। দোতলায় কি কি আছে চলো দেখা। এটা হচ্ছে দোতলা থেকে ভিউ নিচের। চলো দেখে নেওয়া যাক যে উপরের ঘরে কি কি রাখা আছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। তো যেমনটা আমরা দেখতে পাচ্ছি, ওনার একটা ব্যবহৃত খাট এবং বেশ কিছু সামগ্রী কিন্তু এখানে রাখা রয়েছে। দেখুন একবার ভেতরটা পুরোটাই ওনার সামগ্রীতে ভর্তি এখনো পর্যন্ত। এই রুমটায় আছে হচ্ছে সেই পুরোনো দিনের চেয়ার, এবং ওই দূরে রাখা রয়েছে সেই পুরোনো দিনের চরকা, যেটা কিন্তু সুতকটা হতো, এবং ওই র্যাকে অনেক কিছু ওনার ব্যবহৃত সামগ্রী রাখা রয়েছে, দেখতেই পাচ্ছ। এটাই হচ্ছে তার প্রমাণ। তিনি যে পশুপ্রেমী ছিলেন, পশু পাখি প্রেমী যে ছিলেন, এখানে বেশি কিছু না রাখতে পারলো, এই কিন্তু পাখির খাঁচাটা রয়ে গেছে এখানে। এই ভিউটা হচ্ছে এই বাড়ির সব থেকে মানে একটা অভাবনীয় ভিউ, বা বলতে পারো অতুলনীয় ভিউ। মানে যে এই জায়গাটা তো এখন রাস্তা হয়ে গেছে, যখন উনি থাকতেন তখন ওই জায়গাটা ছিল রূপনারায়ণ নদী। এই জন্যই উনি এত কিছু ভাবতেন, এবং সেই ভাবা থেকেই বেরিয়েছে অনেক ছোট গল্প বা উপন্যাস, অনেক কিছু। এই হচ্ছে রূপনারায়ণ নদীর কুল। যেই কুল বা কিনারায় দাঁড়ালে তোমরা বুঝতে পারবে যে এই নদী বয়ে চলছে হাজারো বছর পুরনো ইতিহাস। এখন ঘড়িতে বাজে প্রায় 6টা বাজতে যায়। আমরা বেরোচ্ছি এখন শীতের জন্য। এখানে একটু তাড়াতাড়ি বন্ধ করে দিচ্ছে, নাহলে দুটো 6টায় বন্ধ হয়। মোটামুটি আড্ডালার জন্য, ঘোরার জন্য ভালোই জায়গা, ভালোই দেখতে পাবো। নেওয়ার চেষ্টা করবো, করে আমি ওই ট্রিপটায় বেরাবো, যাতে ওই ট্রিপের সমস্ত ভিডিওগুলো তোমরা একদম নিট অ্যান্ড ক্লিয়ার পাও। আর আমি তাই জন্যই আরও ছোটো ছোটো ট্রিপগুলো, মানে ছোটো ছোটো ট্রিপ বলো বা ছোটো ছোটো রাইডগুলো আমি করছি এখন, এবং ব্লগগুলোও করছি, যাতে আমিও একটু মানে স্পিড আপ করতে পারি, ঠিক আছে, ব্লগের দিক দিয়ে, যাতে আমি আরও বেটার ইনফরমেশন, বেটারভাবে আমি যাতে প্রেজেন্টটা করতে পারি তোমাদের কাছে। চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট কোনো লাগবে। ততক্ষণ বাই বাই।